বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 19শে জুলাই 2025। আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা উপলক্ষে আমরা যে ক্লাস শুরু করেছি, সেটার নবম ক্লাস এবং সাংবিধানিক আইনের নবম ক্লাস। আমরা গতদিন বাংলাদেশ সংবিধানের 47 ক অনুচ্ছেদ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা পড়ব সংবিধানের চতুর্থ ভাগ বা নির্বাহী বিভাগ। এর আগে আমরা সংবিধানের 3টি ভাগ আমরা পড়েছি। আমরা জানি যে বাংলাদেশ সংবিধানের মোট ভাগ আছে 11টা। তো তার মধ্যে প্রথম ভাগে ছিল প্রজাতন্ত্র, 1 থেকে 7 খ অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগে ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 8 থেকে 25। এবং তৃতীয় ভাগে ছিল রাষ্ট্র মানে মৌলিক অধিকার, এটা হচ্ছে 26 থেকে 47 ক। তো আজকে আমরা শুরু করব চতুর্থ বিভাগ, নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগ আমরা একটু পড়ি, দেখেন। নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়ে গঠিত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। সংবিধানের চতুর্থ ভাগের 3টি পরিচ্ছেদ বা অধ্যায় অধ্যায়ে আহ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ ভাগের 3টি পরিচ্ছেদে বা অধ্যায়ে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদে আহ 48 থেকে 54। আচ্ছা, একটু দাঁড়ান। সংবিধানের চতুর্থ ভাগের 3টি পরিচ্ছেদে বা অধ্যায়ে আহ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করছে। এই 3টে পরিচ্ছেদ কাটেন, এই জায়গায় পরিচ্ছেদ হবে অ্যাকচুয়ালি 5টা। মানে আমাদের এই চতুর্থ ভাগে মোট পরিচ্ছেদ আছে 5টা। মানে চতুর্থ ভাগ তো নির্বাহী বিভাগ, তো এই নির্বাহী বিভাগে মোট পরিচ্ছেদ কয়টা আছে? 5টা। মানে নির্বাহী বিভাগকে 5 ভাগে 5টা পরিচ্ছেদে ভাগ করছে। তো এর মধ্যে আহ, সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদে 48 থেকে 54 অনুচ্ছেদে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করছে, 48 থেকে 54। দ্বিতীয় পরিচ্ছেদে 55 থেকে 58 অনুচ্ছেদ পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদে 55 থেকে 58, এটা হলো প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভা। তৃতীয় পরিচ্ছেদে 59 ও 60 অনুচ্ছেদে স্থানীয় শাসন। স্থানীয় শাসন 59 আর 60 বলছে স্থানীয় শাসন। তো এখানে বাকি দুইটা একটু লেখেন। লেখেন যে চতুর্থ পরিচ্ছেদে 61 থেকে 63। চতুর্থ পরিচ্ছেদে 61 থেকে 63 প্রতিরক্ষা কর্ম বিভাগ। প্রতিরক্ষা কর্ম বিভাগ 61 থেকে 63। 61 থেকে 63 প্রতিরক্ষা কর্ম বিভাগ। আর পঞ্চম পরিচ্ছেদ লেখেন। পঞ্চম পরিচ্ছেদ 64 অনুচ্ছেদে। পঞ্চম পরিচ্ছেদ শুধু একটা অনুচ্ছেদ নিয়ে, সেটা হলো 64 অনুচ্ছেদ, অ্যাটর্নি জেনারেল। পঞ্চম পরিচ্ছেদে 64 অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। তাহলে চতুর্থ পরিচ্ছেদে কি আছে বলেন? প্রতিরক্ষা কর্ম প্রতিরক্ষা কর্ম বিভাগ। কর্ম বিভাগ অনুচ্ছেদ কত থেকে কত? 61 থেকে 63। এবং পঞ্চম পরিচ্ছেদ হলো শুধু একটাই, সেটা হলো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, এটার অনুচ্ছেদ হচ্ছে 64। তো তাহলে আহ, যদি বলে যে সংবিধানের চতুর্থ অনুচ্ছেদে আহ, কি নিয়ে আলোচনা করা হয়েছে? নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করছে, তাহলে আমি যদি বলি কত ধারা থেকে কত ধারা? 48 থেকে 64। 48 থেকে 64। এবং এই 48 থেকে 64 এই এই অনুচ্ছেদ গুলোকে কয়টা পরিচ্ছেদে ভাগ করছে? 5টা। প্রথম পরিচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতি, 48 থেকে 54। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, 55 থেকে 58। তৃতীয় পরিচ্ছেদ হলো আপনার স্থানীয় শাসন, 59, 60।
প্রতিরক্ষা কর্ম বিভাগ 61 থেকে 63, এবং পঞ্চম পরিচ্ছেদ যেটা অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল হলো আপনার 64। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা একটু পড়া শুরু করি। সংসদীয় সরকার ব্যবস্থা হতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। 1972 সালের মূল সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা ছিল। অর্থাৎ আমরা যখন মূল সংবিধান 1972 সালে আহ, যেটা কার্যকর হয় 1972 সালে 16ই জানুয়ারি থেকে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, সেই সেখানে আমাদের বিচার মানে সরকার ব্যবস্থা ছিল সংসদীয়। 1973 সাল, গোল দিবেন 7 মার্চ, প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। তো 1973 সালের 7 মার্চে যে প্রথম নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে। প্রথম সংসদের নেতা ও প্রধানমন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালে, আন্ডারলাইন করবেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। তাহলে 72 থেকে 75 পর্যন্ত ছিল সংসদীয় সরকার ব্যবস্থা। এরপর চতুর্থ সংশোধনীর মাধ্যমে করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংবিধান সংশোধন আইন 1975-এ 48 অনুচ্ছেদ সংশোধন করে বিধান করা হয় যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবে, যিনি, আন্ডারলাইন করবেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত হবে। এটা হলো ওই 75 সালের কথা বলতেছি। 1975 সালে যে চতুর্থ সংশোধনী আনা হলো, সেখানে বলা হলো যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। তবে একই সংশোধনীর দ্বারা 49 অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি বিধানটি যুক্ত করা হয়। বর্তমানে কিন্তু উপরাষ্ট্রপতি বিধান নেই, একেবারে সংবিধান যখন প্রথম ছিল তখনও কিন্তু ছিল না। তাহলে এই উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সর্বপ্রথম করা হয় 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। অতঃপর 49 অনুচ্ছেদে বিধান করা হয়েছিল যে বাংলাদেশের একজন উপরাষ্ট্রপতি থাকবে, যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে। 56 অনুচ্ছেদ দ্বারা প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়েছিল, এবং 58 অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং পরামর্শ দানের জন্য একটা মন্ত্রী পরিষদ থাকার বিধান যুক্ত করা হয়। তো আমার যেটা এখানে মনে রাখার প্রয়োজন, যে আমাদের দেশে আহ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয় কত সালে? 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে, এবং উপরাষ্ট্রপতি পদটাও সৃষ্টি করা হয় 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। আর যখন সংবিধান একেবারে প্রথম গ্রহণ করা হলো, তখন কিন্তু ছিল সংসদীয় সরকার ব্যবস্থা। আচ্ছা, এখন 75 সালে যে বিধানটা করা হলো, যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, সেটা কখন আবার এই সংসদীয় সরকার ব্যবস্থায় চলে আসলো সেটা একটু পড়বো। দেখেন, সংবিধান দ্বাদশ সংশোধন আইন 1991 দ্বারা সংবিধানের 48 অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়, এবং 1991 সালে দ্বাদশ সংশোধনের মাধ্যমে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এটা চালু থাকলো 75 থেকে 91। 75 থেকে 91। হ্যাঁ, তাহলে চতুর্থ সংশোধনীর মাধ্যমে হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করলো, এবং দ্বাদশ সংশোধনী মানে 12তম সংশোধনীর মাধ্যমে এটা বিলুপ্ত ঘোষণা করলো। আর এই 16 বছরে সংবিধান, দেখেন, চতুর্থ থেকে দ্বাদশ সংবিধানে এর মধ্যে আরো 8 বার সংশোধন করা হয়ে গেছে। তো কারণ এই সংশোধনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচন বিধান যুক্ত করা হয়। সংবিধান দ্বাদশ সংশোধনী আইন 1991-এর 48-এর 1 অনুচ্ছেদে বিধান করা হয় যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবে, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবে। 91 সালের যে বিধান, এটা হলো বলছে যে রাষ্ট্রপতি থাকবে, বাট রাষ্ট্রপতি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে না, রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যগণের ভোটে। এই সংশোধনের মাধ্যমে 55 অনুচ্ছেদ রাষ্ট্রপতির নেতৃত্বে মন্ত্রী পরিষদের পরিবর্তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা থাকার বিধান যুক্ত করা হয়, এবং 55 অনুচ্ছেদ দ্বারা প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে মর্মে বিধান করা হয়। এটা আমরা পরে আসতেছি। 1991 সালের দ্বাদশ সংশোধনের মাধ্যমে যুক্ত বিধানটি বর্তমানে সংবিধানে প্রযোজ্য আছে। সুতরাং 1991 সাল হতে সংসদীয় সরকার ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। তাহলে আমরা এখানে যে জিনিসটা জানতে পারলাম, যে যখন 72 সালে সংবিধান গ্রহণ করা হলো,
তখন ছিল সংসদীয় সংসদ মানে সংসদীয় সরকার ব্যবস্থা। পরবর্তীতে 75 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এটা চেঞ্জ করা হলো, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা করা হলো, এবং এটা চালু থাকলো 1991 সাল পর্যন্ত। 1991 সালে আহ এই সংবিধান সংশোধন 12তম সংবিধান সংশোধনের মাধ্যমে আবার আমরা ওই সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে আসলাম। এবং তাহলে যদি এইভাবে বলি যে 72 সালে রাষ্ট্রপতি নির্বাচন কি প্রত্যক্ষ ভোটে হতো নাকি সংসদ সদস্যদের ভোটে হতো? 72 সালে সংসদ সদস্যদের ভোটে হতো। আর 75-এ করা হয় জনগণের প্রত্যক্ষ ভোটে। কিন্তু এখন আবার পুনরায় চলে আসলো যে সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। কত সালে? 1991 সালে 1991 সালে। রাষ্ট্রপতি শাসিত নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করা হতো মানে কেন? কি কারণে? এটা মানে খারাপ ছিল বা স্বৈরতান্ত্রিক ছিল এরকম কিছু? অনেক জায়গায় দেখছি রাষ্ট্রপতি অনেক দেশে আছে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, কিন্তু ওটাকে তারা গণতান্ত্রিক ব্যবস্থাই বলতেছে। আচ্ছা দেখেন, যাই হোক, আপনার প্রশ্নের উত্তর মানে প্রশ্ন তুলে রাখেন, আমরা পড়া আগে। অনুচ্ছেদ 48, রাষ্ট্রপতি দা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন। 48-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবে, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবে। দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হু শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তো বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবে, যিনি নির্বাচিত হবে কিসের মাধ্যমে? সংসদ সদস্যদের নির্বাচিত হবে সংসদ সদস্যদের মাধ্যমে। এখন আমরা রাষ্ট্রপতি পদে নির্বাচন বা সাংবিধানিক পরিবর্তন সমূহ একটু দেখি, অলরেডি আলোচনা করে ফেলেছি যে 1972 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হতো, এই যে দেখেন, সংসদ সদস্য কর্তৃক গোপন ব্যালটের নির্বাচিত হবে। এটা চেঞ্জ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত হবে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। এটা করা হলো কত সালে? 1975। এবং চালু থাকলো কত পর্যন্ত? 91। পরবর্তীতে 1991 থেকে যদি দেখেন, সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবে প্রকাশ্য ভোটের মাধ্যমে। আগে ছিল গোপন ব্যালট, আগে 72-এ ছিল গোপন ব্যালট, আর এখন আছে কি? প্রকাশ্য ভোটের মাধ্যমে। এবং দ্বাদশ সংশোধন 1991-এর মাধ্যমে এটা বিধানটি করা হয়। গোপন ব্যালট আর প্রকাশ্য ভোট বুঝেন তো? গোপন ব্যালট মানে হলো কে কারে ভোট দিছে জানার কোনো সুযোগ নাই। হ্যাঁ। আর প্রকাশ্য ভোট মানে হলো আমার সামনেই বলে দিচ্ছে যে আমি অমুকরে ভোট দিলাম। জি ওই তানভীর। যে সংসদে বসে হাসাহাসি যুক্ত হয় না হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ। জি। এখন আমরা চলে আসি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা। 48-এর 4 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স হতে হবে 35, অ্যাটলিস্ট 35। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। কখনো অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়নি। অভিশংসন দ্বারা, অভিশংসন মানে হলো কাউরে কখনো রাষ্ট্রপতি পদ থেকে তারা ইমপিচ করা হয় নাই, বাদ দেওয়া হয় নাই, এরকম হইতে হবে। যে একবার অভিশংসিত হয়েছে সে পুনরায় রাষ্ট্রপতি হতে পারবে না। তো এখন আমরা এর পরের বিষয়টা যদি চলে আসি, যে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর পরামর্শ। 48-এর 3, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে কোন কোন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ কার্যক্রমে কার্য করবে সেই সকল ক্ষেত্রে 48-এর 3 অনুচ্ছেদে বলা হয়েছে। 48-এর 3 অনুচ্ছেদ অনুসারে আন্ডারলাইন করেন, নিম্নলিখিত গোল দিবেন, 2টি বিষয় ব্যতীত, প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি কার্যকর করতে পারবে। মানে 2টা বিষয়ে রাষ্ট্রপতি যদি কাজ করে প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার নাই। সেই 2টা বিষয় কি কি? 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী নিয়োগ করতে, মানে 56 অনুচ্ছেদের 3 দফায় যে প্রধানমন্ত্রী নিয়োগ করে, প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপতি নিজে যা ভালো মনে করবে সেটাই
আর শোনা যাচ্ছে না। ক্লিয়ার? প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জি। জেনে রাখা ভালো, যদি আমরা দেখি রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি সকল ব্যক্তির রূপে স্থান লাভ করবে এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাকে প্রদত্ত বা তার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বা পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত, এটা একটা লেখন, রাষ্ট্রীয় বা পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবে। এটা বুঝিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রধানমন্ত্রী কোন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবে। রাষ্ট্রীয় বা পররাষ্ট্র নীতি সংক্রান্ত, রাষ্ট্রীয় আর পররাষ্ট্র নীতি সংক্রান্ত। এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভার বিবেচনার জন্য চেষ্টা করবে। রাষ্ট্রপতি যদি অনুরোধ করে যে কোনো বিষয় মন্ত্রিসভার জন্য পেশ করতে হবে। তাহলে আমরা 48 অনুচ্ছেদে বেশ কতগুলো বিষয় পেলাম, যে রাষ্ট্রপতির বয়স হলো 35 বছর, সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবে নাকি। তিনি সর্বদাই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করবে, তবে দুইটা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিবে না। একটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হলো বিচারপতি। আমি বিগত বছরের 1 নম্বর প্রশ্ন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয়? 35 বছর। 35 বছর। আর সংসদ সদস্য হচ্ছে 25 বছর। এখানে রাষ্ট্রপতি বলছে 35, জি। সংসদ সদস্য বলছে 25, প্রধানমন্ত্রী 25। তাহলে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি হইতে বয়স বেশি লাগবে, কিন্তু প্রধানমন্ত্রী হইতে কত লাগবে? 25 বছর। সংসদ সদস্য হইতে 25 বছর। মানে রাষ্ট্রপতি ব্যতীত আর ওই যে উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন চেয়ারম্যান, মেম্বার সবই 25 বছর লাগে। শুধু রাষ্ট্রপতি হইতে হচ্ছে 35 বছর লাগে। আচ্ছা, আমরা দুইয়ে যদি চলে 2 নম্বর প্রশ্নটা করেন তানভীর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স? রাষ্ট্রপতি পদে 35। 35। 3 নম্বরও করেন, 3-4 করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে কোন কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারেন? প্রধান বিচারপতি। শুধু প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী এই দুইটা ক্ষেত্রে তিনি দরকার নাই, কারো পরামর্শের দরকার নেই। 4 নম্বর। 4 নম্বর, প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারে? এখানে প্রধান বিচারপতি নিয়োগ। এক আর সেল প্র্যাকটিসের এক আর 2 করেন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। 2 নম্বরে সরকার প্রধান বলা হয়েছে প্রধানমন্ত্রী। তাই না? সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান দুইজনই একই। জি। আর সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান থাকে প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্রপতি। বুঝতে পারছেন? সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী নামে কোনো পদ থাকবে না। অবশ্যই থাকবে। সংসদীয় সরকার ব্যবস্থায় তো আমরা মানে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা কি থাকবে? প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা অবশ্যই থাকবে, কিন্তু থাকতে পারে, কিন্তু নাও তার থাকতে পারে, ক্ষমতা ওই সীমিত থাকে। রাষ্ট্রপতির মতো না। এখন থাকবে কিনা, আমেরিকা তো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আমেরিকার জন্য প্রধানমন্ত্রী আছে নাই। মনে হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কি প্রধানমন্ত্রী আছে? ইউক্রেনে আছে তো, ইউক্রেনে আছে। তাহলে এটা তাদের সংবিধানে তারা যদি রাখে তাহলে থাকবে, নাহলে থাকবে না। আচ্ছা, আমরা 4 নম্বরে চলে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যগণ দ্বারা, যদি বলে গোপন ব্যালট নাকি প্রকাশ্য। বাংলাদেশে ছিল গোপন ব্যালট, 72-এ ছিল গোপন ব্যালট, বর্তমানে আছে কি প্রকাশ্য। আর 75 থেকে 91 ছিল মানে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে।
তো এখানে অন্যান্য যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নিয়ে আমরা চলে আসি 49 অনুচ্ছেদে ক্ষমা প্রদর্শনের অধিকার, প্রেরোগেটিভ অফ মার্কস। ক্ষমা প্রদর্শনের যে অধিকার, এটা আসলে আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছি তখন ওই সময় ভালোভাবে আলোচনা করেছি, মনে আছে কিনা আপনাদের? মোটামুটি সব যে ধরনের ক্ষমতাই হ্যাঁ, থাকে। যে প্রেরোগেটিভ অফ মার্সি ফৌজদারি কার্যবিধির আছে 402 ক, বাংলাদেশ সংবিধানের আছে 49 অনুচ্ছেদ, আর দণ্ডবিধির আছে 55 ক। তো এই রাষ্ট্রপতি তার যে ক্ষমা প্রদর্শনের অধিকার, এটা যদি একটু করি, কোন আদালত আন্ডারলাইন করেন, আদালত আন্ডারলাইন করবেন, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ আন্ডারলাইন করবেন কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন, বিরাম মঞ্জুর করার বা যে কোনো দণ্ড আন্ডারলাইন করেন মৌকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। তাহলে শুধু আদালত শাস্তি দিয়ে, ট্রাইব্যুনাল শাস্তি দিয়ে তা না, অন্য কোনো কর্তৃপক্ষ যদি শাস্তি দেয় তাহলে সেটা মার্জনা, বিলম্বন এটা করার ক্ষমতা কার থাকবে? রাষ্ট্রপতির রাষ্ট্রপতির। থাকবে। তো এখানে রাষ্ট্রপতি কি শাস্তি বাড়াতে পারবে না? না, বাড়াতে পারবে না। বাড়ানোর কথা কি বলা আছে? না। বাড়ানোর কথা বলা আছে। তো শর্ট নোটে যদি আমরা দেখি যে সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বলতে দুই ধরনের অধিকারকে বোঝায়। একটা হচ্ছে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন এবং বিরাম মঞ্জুর করার ক্ষমতা, পাওয়ার টু গ্রান্ট পার্ডনস, রিপ্রাইজ এন্ড রেসপাইটস। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা, পাওয়ার টু রেমিট, সাসপেন্ড অর কমিউট এনি সেন্টেন্স। 49 অনুচ্ছেদ অনুসারে ক্ষমা বলতে শুধুমাত্র দণ্ডের মার্জনা, বিলম্বন বা বিরামকে বোঝানো হয়নি, এবং দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করাও অন্তর্ভুক্ত হবে। 49 অনুচ্ছেদে ক্ষমার দরখাস্তে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আদালত কর্তৃক বিচারিক পর্যালোচনা করার সুযোগ খুবই সীমিত। মানে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি কাউকে যদি ক্ষমা করে তাহলে সেই ক্ষেত্রে আর বিচারিক পর্যালোচনা করা যাবে না, বলছে যে খুবই সীমিত। 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আপিল বা রিভিউ ক্ষমতা প্রয়োগ করে আদালত মূল্যায়ন করতে পারে না, কিন্তু যে ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়টি বিবেচনা না করে, যথাযথ চিন্তার প্রয়োগ না করে বা অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে বা অসৎ উদ্দেশ্যে ক্ষমা করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে আপাতত এখান থেকে রাষ্ট্রপতি ক্ষমা যদি করেই ফেলে, এর বিরুদ্ধে আসলে বিচারিক পর্যালোচনার সুযোগ কম। বাট যদি কেউ মনে করে একেবারে ঘোর অন্যায় হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে। এখন আমাদের বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না কেন? ওই যে ধরেন বিভিন্ন সময় সর্বশেষ আমাদের বাংলাদেশের যিনি সেনাপ্রধান ছিলেন, জেনারেল আজিজ সাহেবের বাইরে ক্ষমা করা হলো, আজিজ সাহেবের ভাই না? তো ওখানে বিচার বিভাগ হস্তক্ষেপ কেন করবে না বলো? কারণ করবে না, কারণ বিচার বিভাগে যারা আছে তারা তো সরকারেরই লোক, তো তারা তো আর রাষ্ট্রপতির বাইরে যাবে না। এরকম যদি হতো যে বিচার বিভাগ আসলেই স্বাধীন, রাষ্ট্রপতি নির্বাহী বিভাগ একরকম, বিচার বিভাগও স্বাধীন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নির্বাহী বিভাগ যা করে না কেন সেখানে বিচার বিভাগ অবশ্যই হস্তক্ষেপ করবে। তো বিগত বছরের প্রশ্ন করেন তানভীর। কোনো আচ্ছা, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা যে কোনো কর্তৃপক্ষ, অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক, এখানে হচ্ছে 49, উত্তর হবে খ, যে প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা। দেশ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন বা বিরাম মঞ্জুর করার বা কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। পরীক্ষার হলে যখন যাবেন এই শিরিন কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? স্যার এখন শোনা যাচ্ছে। কতক্ষণ শুনেন না একটু জানান। হ্যাঁ, সমস্যা নেই স্যার, একটুখানি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, যে কোন দেশ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন বা বিরাম মঞ্জুর করবার বা যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ। আপনি যদি খুব ভালোভাবে পড়ে না যান, আপাত দৃষ্টিতে যখন কেউ আন্দাজে দাগ কেটে যাবে, তখন তার কাছে কিন্তু সবগুলাই যৌক্তিক মনে হয়। তো আমরা 48 অনুচ্ছেদ পড়ছি রাষ্ট্রপতি নিয়োগ, 49-এ বললাম রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, অনুচ্ছেদ 50-এ চলে আসি রাষ্ট্রপতি পদের মেয়াদ।
রাষ্ট্রপতি পদের মেয়াদ 5 বছর, বললেন 5 বছর। রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। ধরেন আমাদের বর্তমানে রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পুর যদি এখন এই মুহূর্তে 5 বছর শেষ হয়ে যায়, তবুও তিনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। কেন জানেন? কারণ যতদিন পর্যন্ত 50 নতুন রাষ্ট্রপতি কার্যভার দায়িত্ব না গ্রহণ করুক, ততদিন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুই বহাল থাকবে। আর রাষ্ট্রপতি বর্তমানে নিয়োগ দিতে হলে কারে লাগবে? সংসদ সদস্য লাগবে। তাহলে যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত চুপ্পু সাহেবই বহাল থাকবে। আচ্ছা, একাধিক ক্রমে হোক বা না হোক, বলবেন 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকবে না। মানে আপনি একটা না হোক, বা এখন একবার হইছেন পরে আর একবার হইছেন, এরকম 2 বারের বেশি বহাল থাকা যাবে না। প্রধানমন্ত্রীটাও এরকম করার একটা দেখেন, প্রস্তাবনা। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবে। স্পিকারের কাছে এছাড়া, স্পিকারের কাছে পদত্যাগ পত্র দিয়ে সে তার পদত্যাগ করতে পারে। এখন সবাইরে পদত্যাগ করলেও চুপ্পু সাহেবরে পদত্যাগ করতে বাধ্য করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ বাংলাদেশে কোনো বর্তমানে স্পিকার নাই। এখন উনি পদত্যাগ পত্র জমা দিবে কার কাছে? পদত্যাগ পত্র জমা দেওয়ারও কেউ নাই। আচ্ছা, আর স্পিকার যদি থাকতো, পদত্যাগপত্র যদি জমা দিতেও, তবুও কিন্তু একটা মানে সংকট দেখা দিত। তাহলে রাষ্ট্রপতি আর কেউ থাকতো এই মুহূর্তে? কেউ তো থাকতো না। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতি তার কার্যভার কালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবে না। মানে তিনি যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি আছেন তিনি ততদিন পর্যন্ত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবে না। এবং কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি রূপে তার কার্যভার গ্রহণের দিনে সংসদে, তার কার্যভার গ্রহণের দিনে সংসদে তার আসন শূন্য হবে। মানে হলো যে কোন সংসদ সদস্য যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয়, তাহলে যেদিন তিনি তার কার্যভার গ্রহণ করবেন তখন তার আসন শূন্য হয়ে যাবে, ওই আসনে তিনি আর সংসদ সদস্য পদে বহাল থাকবেন না। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি যখন সংসদ সদস্য কিশোরগঞ্জে, তো তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, সাথে সাথে কিশোরগঞ্জের ওখান থেকে ওনার পদ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো এখানে আমরা বেশ কতগুলো জিনিস জানলাম যে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিবে কার কাছে? স্পিকারের কাছে। তারপরে রাষ্ট্রপতি যদি সংসদ সদস্য হওয়ার, রাষ্ট্রপতি তাই মানে তিনি যতদিন রাষ্ট্রপতি থাকবেন ততদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন না। আর রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে ওনার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। তো সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা যদি আমরা দেখি, যে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, প্রেরোগেটিভ অফ মার্সি সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে? কত অনুচ্ছেদে বলেন? 49। 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, দ্য প্রেসিডেন্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু গ্রান্ট পার্ডনস, রিপ্রাইভস এন্ড রেসপাইটস এন্ড টু রিমিট, সাসপেন্ড or commute any sentence passed by any court, tribunal or other authority। কোথায় বলা আছে? 49। তো এখানে আর যা যা আছে একটু পড়ে নিবেন। আমরা যদি 6 নং প্রশ্নটা পড়ি, কোন ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারে না 2 মেয়াদের অধিক। এই 2 মেয়াদটা কি একটানা হতে হবে? যে কোনো ভাবে 2 মেয়াদ থাকলেই হবে। এছাড়া 12 নং প্রশ্নটা যদি একটু পড়ি, যে সংবিধানের 50-এর 4 অনুচ্ছেদে উল্লেখিত নিম্নলিখিত কোন কারণে কোন ব্যক্তির সংসদ সদস্য পদ শূন্য হতে পারে? সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে কার্যভার গ্রহণ করলে। এছাড়া অন্যান্য যা আছে পড়ে নিবেন। তো তাহলে আমরা রাষ্ট্রপতি নিয়োগ পেলাম 48 অনুচ্ছেদ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন পেলাম 49, আর রাষ্ট্রপতি পদের মেয়াদ পেলাম আমরা কত? 50। এখন আমরা চলে আসি রাষ্ট্রপতির দায় মুক্তি, প্রেসিডেন্টস ইমিউনিটি।
51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দুই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে আদালতে জবাবদিহি করা হতে অব্যাহতি দেওয়া হয়েছে। আর 51 অনুচ্ছেদে আন্ডারলাইন করেন রাষ্ট্রপতির বিরুদ্ধে তার কার্যভারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি কার্যধারা দায়ের করা নিষিদ্ধ করা হয়েছে। মানে 51 অনুচ্ছেদের যে মূল কথা সেটা হলো যে আপনি রাষ্ট্রপতি, যদি কেউ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তার কখনোই জবাবদিহি করা লাগবে না, এবং তার বিরুদ্ধে আপনি কখনো ফৌজদারি মামলাও করতে পারবেন না, ওনারা দায় মুক্তি দেওয়া হয়েছে। তো রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় কিনা, 51 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা অনুরূপ বিবেচনায় কোনো কার্যকরে থাকলে বা না করে থাকলে সেজন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। আন্ডারলাইন করবেন, আপনি রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নাই করতে পারেন কিন্তু সরকারের বিরুদ্ধে কিন্তু করতে পারেন। সরকারের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারেন, যে কারণ শুধু রাষ্ট্রপতির বিরুদ্ধে করা যাবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে করা যাবে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল কাজ করে বা করা হতে বিরত থাকে সেই সকল কাজের জন্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট সহ কোনো আদালতে জবাবদিহি করবে না। অর্থাৎ রাষ্ট্রপতির কোনো আদেশ দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রপতিকে ব্যক্তিগতভাবে দায়ী করে কোনো মামলা করা যাবে না। কিন্তু এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতির আদেশ দ্বারা কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তার কোনো প্রতিকার নেই, বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তি সঠিক প্রতিকারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা বা রিট করতে পারে। তাহলে কি বোঝা গেল বলেন? তার মানে রাষ্ট্রপতির বিরুদ্ধেও যদি কেউ সংক্ষুব্ধ হয় তার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, তাহলে সে সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মামলা করবে কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যাবে না। এখানে রাষ্ট্রপতি বলতে ব্যক্তি রাষ্ট্রপতি করতেছে ব্যক্তি নাকি রাষ্ট্রপতি বোঝাইছে, পদটাকে বলেছে? রাষ্ট্রপতি পদ। দেখেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা গ্রহণ করা যায় কি? রাষ্ট্রপতির কার্যকাল কালে তার বিরুদ্ধে কোনো আদালত কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না, এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। দেখো না, আর কিছু এটা বিচারের উদ্যোগ। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির দায় মুক্তি আছে কত অনুচ্ছেদে? 51। এবং আমরা সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা যদি একটু পড়ি, যে রাষ্ট্রপতির কার্যভার কালে তার বিরুদ্ধে আদালতে কোন কোন কার্যধারা গ্রহণ করা যাবে না? দেওয়ানি কার্যধারা, ফৌজদারি কার্যধারা, যে কোনো ধরনের আইনগত কার্যধারা, যে কোনো ধরনের আইনগত কার্যধারা। 6 নম্বর প্রশ্নটা যদি পড়ি, যে রাষ্ট্রপতির আদেশ দ্বারা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে নিম্নলিখিত কোন পদক্ষেপটি সঠিক? রাষ্ট্রপতির আদেশ দ্বারা কেউ অ্যাগ্রিভড হয়েছে, তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। আমরা চলে আসি অনুচ্ছেদ 52, রাষ্ট্রপতির অভিশংসন, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে, গোল দিবেন 2টি কারণে। কোন রাষ্ট্রপতিরে অপসারণ করা যেতে পারে বা অভিশংসন করা যেতে পারে 2টা কারণে। কি কি? একটা হলো সংবিধান লঙ্ঘনের জন্য, ফর ভায়োলেটিং কনস্টিটিউশন, আর গুরুতর অসদাচরণের জন্য, অফ গ্রিভিয়াস মিসকন্ডাক্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়টি কারণে রাষ্ট্রপতির অভিশংসন করা যেতে পারে, 2টা। সংবিধান লঙ্ঘনের জন্য, ফর ভায়োলেটিং কনস্টিটিউশন, গুরুতর অসদাচরণের জন্য, গ্রেভ মিসকন্ডাক্ট। তো আমরা চলে আসি অভিশংসনের পদ্ধতি, কিভাবে অভিশংসন আসলে করা যাবে। এই বর্তমানে যদি আহ যে আমাদের যে রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, তারে আসলে অভিশংসন করা যাবে কিনা দেখেন। রাষ্ট্রপতিকে অভিশংসিত করার জন্য সংসদের গোল দিবেন সদস্যের সংখ্যাগরিষ্ঠের স্বাক্ষরে, অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ গোল দিবেন স্পিকারের নিকট প্রদান করতে হবে। লাইট অন করে দেন তানভীর। কথাবার্তা বলে কেন?
তো এখানে যে বিষয়টা বলছে যে আপনি যদি রাষ্ট্রপতিকে অভিশংসিত করতে চান, প্রথমে একটা প্রস্তাব দিতে হবে। ওই প্রস্তাবটা হলো সংসদের সংখ্যাগরিষ্ঠের অংশের। সংখ্যাগরিষ্ঠের অংশের এই কথাটার অর্থ কি? ধরেন সংসদে যদি 350 জন সদস্য, মহিলা 50 আর হলো 300, তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোট হলো 350, মধ্যে সংখ্যাগরিষ্ঠ যেটা সেটা দিয়ে ওই স্পিকারের কাছে দিতে হবে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই। তাহলে 350 যদি আমরা ধরি, ধরেন 176 যদি সবাই উপস্থিত থাকে, তাহলে ভোট লাগবে কয়টা? 176টা। এখন আপনি এই প্রস্তাব স্পিকারের কাছে প্রস্তাব দিতেই লাগবে 176টা। আচ্ছা, স্পিকারের নিকট অনুরোধ নোটিশ প্রদানের হতে বল দিবেন 14 দিনের পূর্বে বা বল দিবেন 30 দিনের পরে এই প্রস্তাব আলোচিত হতে পারবে না। 14 দিনের মানে যখন আপনি স্পিকারের কাছে এটা দিলেন, দেওয়ার 14 দিন আগে আলোচনা করা যাবে না, বা 30 দিন পরে আলোচনা করা যাবে না। তাহলে আলোচনা করতে হবে 15 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত। আচ্ছা, এবং সংসদ অধিবেশনরত না থাকলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবে। সংসদ যদি অধিবেশনরত না থাকে, তাহলে ওই প্রস্তাব পাওয়ার সাথে সাথে স্পিকার সংসদ আহ্বান করবে। অভিযোগ বিবেচনা করলে রাষ্ট্রপতির উপস্থিত থাকার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। অভিযোগ বিবেচনার পর, আন্ডারলাইন করবেন, অভিযোগ বিবেচনাকালে, এটা একটু গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতির উপস্থিত থাকার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। মানে যখন ওই অভিযোগ ওই ওই 14 দিন পরে বা 30 দিন পূর্বে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন অবশ্যই রাষ্ট্রপতির স্বয়ং ওই স্থানে উপস্থিত থাকার অধিকার থাকবে বা প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। অভিযোগ বিবেচনার পর, আন্ডারলাইন করবেন, মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদে কোনো প্রস্তাব গ্রহণ করলে মোট সদস্য সংখ্যার 2/3 বললেন, মোট সদস্য সংখ্যার 2/3। তো আপনি যদি 350 বলেন, 350-এর 2/3 বা 300 জনের 2/3, যদি 300টা ধরেন তাহলে ভোট লাগবে 300টাই ধরেন, ওরা তো সংরক্ষিত আসনে। 300টা যদি ধরেন তাহলে ভোট লাগবে 200। মানে রাষ্ট্রপতিকে যদি আপনি অভিশংসিত করতেই চান তাহলে ভোট লাগবে 200। ভোটে যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গ্রহণ হওয়ার তারিখ হতে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো যে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি আপনি অভিযোগ আনতে চান, তাহলে সংখ্যাগরিষ্ঠের প্রস্তাবের একটা নোটিশ দিতে হবে স্পিকারের কাছে। ওই নোটিশটা বা ওই বিষয়টা সংসদে 14 দিনের আগে আলোচনা করা যাবে না, বা 30 দিনের পরে আলোচনা করা যাবে না। যখন আলোচনা করবে ওই মুহূর্তে রাষ্ট্রপতির স্বয়ং বা প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। এরপরে আহ যখন যদি মনেই হয় যে রাষ্ট্রপতির অপসারণ করা মানে ইমপিচ করা দরকার, তাহলে মোট ভোট লাগবে 2/3। তাহলে প্রস্তাব দিতে লাগতেছে সংখ্যাগরিষ্ঠতা, আর অভিশংসন করতে লাগতেছে কত? 2/3। দুইটা জিনিস খেয়াল রাখেন, প্রস্তাবে লাগতেছে সংখ্যাগরিষ্ঠতা, আর যখন অভিশংসন করবেন 2/3। আর এখানে আর একটা কথা দেখেন, এখানে কিন্তু বলে নাই যে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের, মানে উপস্থিত সদস্য না, কিন্তু মোট সদস্য, উপস্থিত না কিন্তু মোট। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু পড়ি, যে নিম্নের কোন কারণে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে? মানসিক অসামর্থ্যের কারণে, গুরুতর অসদাচরণের কারণে, শারীরিকভাবে অক্ষম হলে, সবগুলো। এই জায়গা আমরা যদি অভিশংসন গুরুতর অসদাচরণের কারণে, তাহলে অভিশংসন কয়টা কারণে করা যায়? দুইটা, সংবিধান লঙ্ঘন করার জন্য আর গুরুতর অসদাচরণ করার জন্য। কি টানবে? ব্যাখ্যাটা একটু দেখলাম এই বিষয়টাকে, আমরা এখন চলে আসি 53 অনুচ্ছেদ, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। আগেরটা পড়ছে অভিশংসন, আর এটা হলো অপসারণ, রিমুভাল অফ প্রেসিডেন্ট অন গ্রাউন্ড অফ ইনক্যাপাসিটি। মানে দুইটাই একই। আপনি ভদ্রবসায় তারে বিদায় করতেছেন, এটা হলো অপসারণ, আর রাগ হয়ে বিদায় করতেছেন, এটা হলো অভিশংসন। আইনের ভাষা দেখেন। তো
শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তার পদ হতে অপসারণ করা যেতে পারে। শারীরিক ও মানসিক অসমর্থতা মানে শারীরিক বা মানসিক ভাবে সে অসুস্থ, সেই ক্ষেত্রে অপসারণ করবে 53 অনুচ্ছেদে। পদ্ধতি যদি আমরা পড়ি, যে রাষ্ট্রপতিকে অপসারিত করার জন্য মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসমর্থের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করতে হবে। তাহলে আগের মতোই বিধান। সংসদে অধিবেশনরত না থাকলে নোটিশ প্রাপ্তি মাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করবে এবং একটি আন্ডারলাইন চিকিৎসা পর্ষদ, এটা বলতেন চিকিৎসা পর্ষদ, মেডিকেল টিম গঠন করবে। অতঃপর এই অনুচ্ছেদে পর্ষদ বলে অভিহিত গঠনের প্রস্তাব আহ্বান করবে। প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত গৃহীত হওয়ার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি আন্ডারলাইন করবেন রাষ্ট্রপতির নিকট প্রেরণের ব্যবস্থা করবে এবং তার সাথে এই মর্মে স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করবে যে অনুরোধ জ্ঞাপনের আন্ডারলাইন করবেন তারিখ হতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতির জন্য পর্ষদের নিকট পরীক্ষিত হবার জন্য উত্থাপিত হন। বিষয়টা বুঝতেন? মানে আপনারে যখন রাষ্ট্রপতি শারীরিকভাবে অক্ষম, তাহলে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে স্পিকারে জানাইতেন, স্পিকার একটা চিকিৎসা পরিষদ গঠন করবে, গঠন করার পরে এই বিষয়ে রাষ্ট্রপতিরে জানাবে এবং রাষ্ট্রপতিরে বলবে যে আপনি 10 দিনের মধ্যে এই পর্ষদের সামনে উপস্থিত হয়ে মানে আপনার ফিজিক্যালি মেন্টালি তারা আপনার পরীক্ষা করবে। তো এই নির্দেশটা কত দিনের মধ্যে? 10 দিনের। অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদানের পর হতে গোল দিবেন 14 দিনের পূর্বে বা 30 দিনের পর প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না এবং অনুরূপ মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদে আহ্বানের প্রয়োজন হলে স্পিকার সংসদ আহ্বান করবে। এই যে অপসারণের জন্য যে এটা দিছে, এটা 14 দিনের পূর্বে করা যাবে না আলোচনা বা 30 দিনের পরে করা যাবে না। প্রস্তাবটি বিবেচিত হওয়ার ফলে আন্ডারলাইন করবেন রাষ্ট্রপতির উপস্থিত থাকার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। কাহিনী বুঝেন নাই বোধহয়, একটু বুঝাই বলি। ধরেন আজকে সংসদ সদস্যগণ স্পিকারের কাছে নোটিশ দিছে যে আমাদের রাষ্ট্রপতি শারীরিক এবং মানসিকভাবে অক্ষম। তাহলে এই যে নোটিশটা দিছে, নোটিশ পাওয়ার সাথে সাথে চিকিৎসা পর্ষদ গঠন করবে কে? স্পিকার। এবং রাষ্ট্রপতিরে চিকিৎসা পর্ষদের কাছে বলবে যে আপনি 10 দিনের মধ্যে উপস্থিত হয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা করবে। এবং এই যে সংখ্যাগরিষ্ঠতার মানে অপসারণের যে নোটিশটা স্পিকারের কাছে আসছে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে 14 দিনের পরে 30 দিনের পূর্বে, এবং যেখানে অবশ্যই রাষ্ট্রপতি নিজে থাকতে পারবে অথবা তার প্রতিনিধি থাকতে পারবে। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য হলো অভিশংসনের ক্ষেত্রে চিকিৎসা পর্ষদ গঠনের কোনো বিধান নাই, আর এই জায়গায় বাদ বাকি সব একই, শুধু এই জায়গায় আছে কি চিকিৎসা পর্ষদ গঠনের বিধান। তাহলে এখানে 10 দিনের মধ্যে বলছে, তাহলে তো ওই 14 দিনের পূর্বেই চিকিৎসা নিজেকে টেস্ট করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 14 দিন পরে, হ্যাঁ 30 দিনের পূর্বে। জি। প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হবার জন্য উপস্থিত না হয়ে থাকলে, এই যে দেখেন সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত না হয়ে থাকলে প্রস্তাবিত ভোটে দেওয়া যেতে পারবে এবং সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে গৃহীত হলে প্রস্তাবটি গৃহীত হওয়ার তারিখ থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। ধরেন সে ওই 10 দিনের মধ্যে সে আসেই নাই, সে চিকিৎসা পর্ষদের সামনে আসেই নাই, তাহলে সরাসরি ভোটে চলে যাবে 14 দিন পরে। 14 দিন পরে ভোটে চলে গেলে তার পদ শূন্য হোক, 2/3 ভোট দিলে তার পদ শূন্য হবে। আর সে যদি চিকিৎসা পর্ষদের সামনে থাকতো তাহলে অবশ্যই ওই 14 দিন পরে যে ভোটাভুটির ওই সময় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। তো অপসারণের জন্য প্রস্তাবটি, এই যে দেখেন অপসারণের জন্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের নিকট পরীক্ষিত হওয়ার জন্য উত্থাপিত হয়ে থাকলে সংসদের নিকট পর্ষদের মতামত পেশের সুযোগ না দিয়া পর্যন্ত প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না। আর ওই 10 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি ওই চিকিৎসা পর্ষদের সামনে যেত তাহলে অবশ্যই এটা ভোটে দেওয়ার আগে আগে চিকিৎসা পর্ষদের মতামত এটা নিত আর কি, এটা আমলে নিত। সংসদ কর্তৃক প্রস্তাবটি পর্ষদের রিপোর্ট যা এই অনুচ্ছেদের 2 দফা অনুসারে পরীক্ষিত 7 দিনের মধ্যে দাখিল করা হবে। এই সংসদ প্রস্তাবিত পর্ষদের রিপোর্ট, এই রিপোর্টটা আবার দাখিল করবে কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। অনুরূপভাবে দাখিল না করা হলে তা বিবেচনার প্রয়োজন হবে না।
বিবেচিত হওয়ার পর সংসদ মোট সদস্য সংখ্যার অনন্য 2/3 ভোটে প্রস্তাবটি গৃহীত হলে তা গৃহীত হওয়ার তারিখ হতে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। আমি একটু কাহিনী এখানে বেশ আপনার কাছে প্রথম প্রথম পড়ে একটু জটিল মনে হইতে পারে, বাট আমি আপনারে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। ধরেন আজকে হচ্ছে কয় তারিখ? 19 তারিখ। আমি 1 তারিখ দিয়ে বুঝাই, আজকে ধরেন 1 তারিখ। তো আজকে যদি 1 তারিখ হয়, আজকে ধরেন সংসদ সদস্যরা রাষ্ট্রপতির বিরুদ্ধে আহ তার রাষ্ট্রপতি অপসারণের জন্য তারা অভিযোগ জানালো স্পিকারের কাছে 1 তারিখে। তো অভিযোগ পাওয়ার সাথে সাথে ধরেন আজকেই একটা চিকিৎসা পর্ষদ গঠন করে দিল, এবং চিকিৎসা পর্ষদের গঠন করে দেওয়ার সাথে সাথে রাষ্ট্রপতিরা বলে দিবে যে আজকে গঠন করা হলো, আপনি 10 দিনের মধ্যে চিকিৎসা পর্ষদের সামনে হাজির হবেন, যে আপনার ফিজিক্যালি আপনি ফিট আছেন কিনা বা মেন্টালি ফিট আছেন কিনা। আর চিকিৎসা পর্ষদের সামনে চিকিৎসা পর্ষদের সামনে যদি সে উপস্থিত হয় পরীক্ষা করে, তাহলে চিকিৎসা পর্ষদ আবার এই পরীক্ষা টরীক্ষা করার পরে এই রিপোর্টটা আবার স্পিকারের কাছে পাঠাবে কয় দিনের মধ্যে? 7 দিন। 7 দিনের মধ্যে। তো 7 দিনের মধ্যে পাঠানোর পরে আলাপ আলোচনা কইরা ওই যে মূল যে প্রস্তাবটা ওইটা আবার আলোচিত হবে 14 দিনের পরে, 30 দিনের পূর্বে বা এটা। তো 7 দিন পরে তো দিয়ে দিল, দেখা গেল যে আজকে হলো 1 তারিখ, চিকিৎসা পর্ষদের সামনে সময় দেওয়া হলো 11 তারিখ পর্যন্ত। 11 তারিখের মধ্যে আপনি রাষ্ট্রপতির বললো যে আপনি পরীক্ষা করবেন, 11 তারিখেই ধরেন পরীক্ষাটা সে করলো। তাহলে 11 তারিখ থেকে 7 দিন মানে 17 তারিখের মধ্যে ধরেন বা 18 তারিখের মধ্যে সে এটা জমা দিবে। জমা দিলে জমা দেওয়ার পরে তারপরে ওইটা আলোচনা করা হবে সংসদে। যদি মনে হয় যে না রাষ্ট্রপতির অপসারণ করার দরকার নাই, তাহলে তো করলো না। আর যদি মনে হয় তাহলে 2/3 ভোটে তার অপসারণ করে দিল। এটা হলো যদি সে উপস্থিত হয়। আর যদি সে উপস্থিত না হয়, ধরেন আজকে আহ আহ, আজকে 1 তারিখ, আজকে তার বিরুদ্ধে অপসারণের জন্য তারে ইয়া দিল, স্পিকার কাছে দিল, স্পিকার মেডিকেল পরিষদ গঠন করলো, বাট রাষ্ট্রপতি আর মেডিকেল পরিষদের কাছে টোটালি যাই নাই, 10 দিন শেষ, যাই নাই, তাহলে ভোটে দিবে 14 দিন পরে, এবং 14 দিন পরে 2/3 ভোট দিলে রাষ্ট্রপতি অপসারিত হয়েছে বলে গণ্য হবে। তার মানে চিকিৎসা পর্ষদের কাছে যদি সে না যায়, তাহলে আগের মতোই অনুসরণ করা হবে। আর চিকিৎসা পর্ষদের সামনে যদি গঠন করে দেয়, তাহলে চিকিৎসা পর্ষদের সামনে তাকে উপস্থিত হতে হবে 10 দিনের মধ্যে, আর চিকিৎসা পর্ষদ আবার রিপোর্ট দিবে 7 দিনের মধ্যে। এই হলো কাহিনী। যে প্রশ্নে যদি উপস্থিত হয় তাহলে উনি আদালতে সাথে হচ্ছেন, সংসদে উপস্থিত হয়ে উনি একটা সমর্থন করতে জি। সংখ্যা কত হচ্ছে? 10, 14, এখন আমরা যদি দেখি যে ইমপিচমেন্ট এন্ড রিমুভাল এই দুইটার ভিতরে পার্থক্য কি, মানে অপসারণ এবং অভিশংসন। অভিশংসন হয় মানে গুরুতর অসদাচরণ এবং সংবিধান লঙ্ঘনের জন্য 52-তে, আর অপসারণ হয় শারীরিক বা মানসিক অসমর্থতার কারণে। এই যে দেখেন, এবং রাষ্ট্রপতিকে তার পদ হতে অপসারিত করা যেতে পারে শারীরিক বা মানসিক অসমর্থতার কারণে, অন্যদিকে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে সংবিধান লঙ্ঘনের জন্য বা গুরুতর অসদাচরণের জন্য। তো আমরা নামাজ পড়ে আসি, নামাজ শেষে আবার বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, আমরা বিরতির পরে শুরু করি। দেখেন আহ অনুচ্ছেদ 54, অনুপস্থিত প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার। তো আমরা রাষ্ট্রপতির বেশ কতগুলো অনুচ্ছেদ পড়ে ফেলেছি। নির্বাহী বিভাগের যে অধ্যায়টা প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নিয়োগ আছে 48, তারপরে প্রেরোগেটিভ অফ মার্সি 49, রাষ্ট্রপতি পদের মেয়াদ 50, এরপরে আপনার দায় মুক্তি 51, এরপরে অভিশংসন বা ইমপিচমেন্ট 52, অপসারণ হলো আপনার 53, আর অনুপস্থিতি প্রভৃতি কালে রাষ্ট্রপতির পদে স্পিকার। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া না পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। অর্থাৎ যদি কখনো রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়, তো তাহলে আহ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। তো বর্তমানে রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার কিন্তু নাই। তো এজন্য রাষ্ট্রপতি ছাড়া আর কোনো আহ, বিধান বর্তমানে আর খোলা নেই। তো শর্ট নোট যদি আমরা দেখি,
আহ আচ্ছা, শর্ট নোট যদি আমরা দেখি, 54 অনুচ্ছেদে স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালন সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এবং কোন মেয়াদ পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারে সেটাই 54 অনুচ্ছেদে বলা হয়েছে। কখন দেখেন, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবে যে ক্ষেত্রে রাষ্ট্রপতির পদ শূন্য হয় বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হয়। তো এখন স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মেয়াদ যদি আমরা দেখি, মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। যে ক্ষেত্রে রাষ্ট্রপতির পদ শূন্য হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, এবং যে ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হয় সেক্ষেত্রে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ করা না পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। মানে বুঝেন, যে ক্ষেত্রে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে তাহলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত, আর যে ক্ষেত্রে রাষ্ট্রপতি অসমর্থতার কারণে স্পিকার দায়িত্ব নিয়েছে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি সুস্থ হওয়ার আগ পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন। স্যার এখানে অভিশংসন করলেও এখানে স্পিকার হবে? যে অভিশংসন করলেও যদি অন্য কোনো রাষ্ট্রপতি না থাকে, নির্বাচিত হতে দেরি হবে, তাহলে স্পিকার। বা অভিশংসনের সাথে সাথেই তো আর রাষ্ট্রপতি আরেকজন রেডি থাকে না, তো সেই ক্ষেত্রে স্পিকারই দায়িত্ব পালন করবে। তো আমরা যদি সেলফ প্র্যাকটিসে চলে আসি, যে রাষ্ট্রপতি অভিশংসিত হতে পারে সংবিধান লঙ্ঘনের জন্য, গুরুতর অসদাচরণের জন্য। কোনটা? এটা হচ্ছে সংবিধান লঙ্ঘন এবং গুরুতর অসদাচরণ দুইটাই। 3 নম্বরে যদি দেখি, যে রাষ্ট্রপতি অপসারণ হতে পারে শারীরিক এবং মানসিক অসমর্থতার কারণে। অপসারণ হলো শারীরিক আর মানসিক। এরপরে 5 নাম্বার যদি আমরা একটু পড়ি, যে রাষ্ট্রপতির অভিশংসনের জন্য অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ কার নিকট দিতে হবে? স্পিকার। 6 নাম্বার যদি দেখেন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব? 52। 7 নাম্বার যদি দেখেন, রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য স্পিকারের নিকট প্রেরিত অভিযোগের বিবরণটি স্বাক্ষরিত হতে হবে মোট সদস্যর সংখ্যাগরিষ্ঠ অংশের দ্বারা, সংখ্যাগরিষ্ঠের অংশের দ্বারা। 9 নাম্বার যদি আমরা দেখি, যে রাষ্ট্রপতির অভিশংসনের জন্য বা অসমর্থতার কারণে রাষ্ট্রপতি অপসারণ করার জন্য স্পিকারের নিকট প্রেরিত নোটিশের উপর আলোচনা হতে পারবে না নোটিশ প্রদানের তারিখ হইতে কত? 30 দিনের পরে। 14 দিনের পূর্বে বা 30 দিনের পরে। তাহলে এই ছিল আমাদের রাষ্ট্রপতি। তো আজকে আমাদের আর নতুন করে শুরু করব না, যতদূর আমরা পড়ছি এটার উপর আগামীকাল আসবে। আগামীকাল আপনাদের ক্লাস টেস্ট থাকবে, এটা এমসিকিউ হতে পারে অথবা রিটেন আকারেও হতে পারে, গতদিন যেভাবে নিছিলাম। এবং আমি একটু বলে দিই, সেটা হলো ওই বিশেষ করে 36 অনুচ্ছেদ থেকে এই পর্যন্ত পড়ে আসবেন, 36 থেকে এই যে 54। আগের দিন তো সব দিছিলাম, 36 থেকে 54। রাষ্ট্রপতি তো তো বর্তমানে স্পিকার নাই পদে, এখন যদি রাষ্ট্রপতি অসুস্থ হয়ে যায় বা এখন সাংবিধানিক সংকট, অসুস্থ হলেও কিছু করার নাই। এটা বন্ধ করছি। সেই ক্ষেত্রে কি ধরনের